আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আমি পদ্মজা পর্ব 16 নিয়ে। চলুন শুরু করি। টিনের চালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না। আপনি ভয় পাবেন না প্লিজ, আপনি চলে যান। বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মার নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজার জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমিরও অবাক হওয়ার ভান করে প্রশ্ন করলো, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন। নাম শুনেছেন বাবা? আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। তারপর, আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করার জন্য এখনো বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমি এরা হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তায় এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। উনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নিবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বললেন, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু। আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞেস করলো, বাকিরা কোথায় বললেন না? আব্বা আম্মা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানাবাড়ি। বোধ হয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো। অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান করে আবার শুরু করি। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটে মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলীর বারান্দায় বসে হুক্কা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করলেন, কেডা আপনি? কারে যান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বললেন, হুট কইরা মেঘখান আইয়া পড়ল তো। তে আপনি কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজা আলী বিরক্তকর ভাব নিয়ে সরে যান। আমি মাঝে মাঝে আছে বিভিন্ন কথার মধ্যে আটকে যাই বা ওরকম, যার কারণে হয়তো বা আপনাদের শুনতে সমস্যা হয়, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না। আমি আস্তে আস্তে ট্রাই করছি জিনিসগুলোকে আরও যতটা পারি বেটার করার। আশা করি পাশে থাকবেন।
আর যে বাসন্তীকে নিয়ে প্রথমে আরেকটা কথা বলে নিই। বাসন্তী সবাই মানে দন্ত স বলতে পারে না ভালোভাবে, তিনি দন্ত সকে স বলে উচ্চারণ করেন, যার কারণে বাকি যে কথাগুলো যেগুলো উক্তি বাসন্তী বলবেন সেখানে কিন্তু আমিও তার মতো দন্ত সকে স বলেই উচ্চারণ করব। চলুন আবার শুরু করি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান, ঘরের ভেতর থেকে চেয়ারে এনে দেন, বলেন, মোর্শেকদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চলল। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি। প্রবল উৎসাহ নিয়ে বলেন, হের পরের বউ এ জানে না? থাহেন কই আপনি? রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা। এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী সারা মোর্শেদ আমারে জায়গা দেব না। রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতে রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন, আপনার জায়গা করে দেওয়ান আমরার কাম। আপনি চিন্তা করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তী চোখ মুখ জল করে উঠল। বর্ষা পাওয়া গেল। রমিজ আলী প্রতিশোধের নেশায় পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটা অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন তিনি। বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাকেন, আমি আরো কয়জনরে লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সৈয়দ রজক মালেক কামরুলকে নিয়ে ফিরলেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন। পদ্মদাও উসখুস করেছেন, টয়লেটে যাওয়ার প্রয়োজন নেই। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাচি কোমরে গুজে নিল, আয়তাল কুরসি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত, যেহেতু করেনি মানুষটারও উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি? এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান।
আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাটটেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কইরে মোর্শেদা, আকাম কইরা এখন লুকাইয়া আসোস কেন? বাইর হ, তোর আকাম ধৈরা লইয়া আইসি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে, গম্ভীর মুখে বলল, উনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, না বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো। তাহলে পদ্মজায় এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে ধুতো পড়লো। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশপাশে বাড়ির সব মানুষকে ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটুকটা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোর কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বা আবার শুরু করি। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্ত নিয়ে বললেন, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? সঈদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সঈদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর সাইরা দিমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখসির সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সঈদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি, তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলল, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতেছি না। আমির রাগে শক্ত হয়ে সঈদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সঈদের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষও জমে গেছে। সবার হাতে হাতে টর্চ হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও সঈদকে মারতে গেল। কয়েকজন এসে জাপটে ধরল। কামরুলে একজন মহিলাকে আদেশে স্বরে বললেন, শিউলির আম্মা কয়জনরে লইয়া মাইয়াডারে বার কইরা আনো, লুকাইছে। গ্রামটা ভরে গেছে, গ্রামটা ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভনভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছো? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকতি করলে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে। আপনারা এমন করবেন না।
কারো কানে পৌঁছালো না পদজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে এর সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদজাকে টেনে হিচড়ে বের করে আনে। কখনো ঘুমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। 3-4 জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো। সবাইকে উপেক্ষা করে পদজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমিরের চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদজাকে জড়িয়ে ধরলো, চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনে ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদজা কেঁদে বলল, পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নেই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথার বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা আপনি আমার বোনরে এইভাবে ধরছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কর্ণে বললেন, তোর বইনের গেছিল এজন্য খালি বাড়িতে বেড়া সেরা ডাইকা আইনা ড্যাশ। তারপর পূর্ণার গা রিড়ি করে উঠল, তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন হের মাইয়াটাও এমন হইছে, নিজেও এমন কিস্সা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মায় এক মাইয়ারে বানাইছে আরে ড্যাশ। তারপর কিছু মনে করবেন না, মানে আমি কোনো ধরনের গালি বা খারাপ শব্দ মানে এমনি পার্সোনালিও পছন্দ করি না, এবং আমি যে কোনো গল্পের মধ্যেও আমি অন্য অন্য যে গল্পগুলো আমরা পড়বো বা উপন্যাস যতই আমি যা পড়ি সেগুলোর মধ্যে আমি যতটা চেষ্টা করব যে কোনো ধরনের গালি বা খারাপ যে কোনো ধরনের শব্দ আমি এগুলো উচ্চারণ করব না আসলে। চলুন আবার শুরু করি। পদজা আচমকা রেগে গেল খুব, আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজারে এহেন রূপ সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো পেতাত্তা রাগে ফোঁসফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো, পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দা লাগবো। পূর্ণা পেমা পদজাকে ছাড়াতে গেল। সৈদ সহ আরো 3-4 জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদজা, পূর্ণা, পেমা বাজেভাবে উত্তক্ত হলো। কয়টা কালো হাত নিজেদের মিটিয়ে নিল। 3 বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতা অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের জন্য এটুকুই। আমি জানি যে বিভিন্ন জায়গায় হয়তো আমি আটকে গিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভুল হয়েছে, সেগুলোর জন্য অনেক অনেক সরি। আমি চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে যতটা পারি ইমপ্রুভ করার, এবং আমি জানি আমার আগে যতটা মানে কিছুদিন আগেও আমার উপন্যাস পড়ার ধরনটা যেমন ছিল, এখন বর্তমানে আমি নিজেই বুঝতে পারছি যে ধরনটা কিছুটা অন্যরকম হয়ে গিয়েছে। আশা করি পরের পর্বগুলোতে আরও বেশি ভালো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।